প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নাগরিকের সাপ্তাহিক আয়োজন ডিসকাশনে। ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি দীপ আজাদ। ই কমার্স একটা নতুন বাস্তবতা। করোনাকালে আমরা এর প্রয়োজনীয়তা আরও বেশি করে অনুভব করছি। দেশের অর্থনীতি ও ব্যবসা খাতে ই কমার্স এখন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। সম্প্রতি ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা 2021 চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এই নীতিমালা ও ই কমার্সের ভালো মন্দ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন দেশের শীর্ষ ই কমার্স প্রতিষ্ঠান দারাজের প্রধান পরিচালন কর্মকর্তা জনাব খন্দকার তাসফিন আলম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। একটু প্রথমেই জানতে চাই, সেটি হচ্ছে যে দারাজের বিজনেস মডেলটি কেমন বা কিভাবে আপনারা ব্যবসা পরিচালনা করছেন? ই কমার্স প্ল্যাটফর্ম নর্মালি দুটো স্পেসিফিক মডেল ফলো করে। একটা হচ্ছে মার্কেট প্লেস মডেল আর একটা হচ্ছে ফুলফিলমেন্ট মডেল, যেখানে হচ্ছে নিজেরাই একটা সার্টেন সংখ্যক অফ পণ্যরা হোল্ড করে থাকে। তো দারাজ বাংলাদেশ আসলে দুটো মডেলই কাজ করি আমরা। আমাদের অ্যারাউন্ড 70% অফ দ্য বিজনেস হচ্ছে মার্কেট প্লেস মডেলে। এই মডেলে নর্মালি আমাদের সাথে আমাদের পার্টনার হিসেবে সেলাররা থাকেন। তাদের প্রত্যেকটি প্রোডাক্ট আমরা আমাদের প্ল্যাটফর্মে ডিসপ্লে করে থাকি এবং সেদিক থেকে আমরা কাস্টমার এবং সেলার মাঝে একটা সেতুবন্ধন হিসেবে কাজ করি। আর অ্যারাউন্ড 30%-এর মতো প্রোডাক্টের জন্য আমরা আসলে রিটেল মডেলটাকে ফলো করি, যেখানে আমরা আমাদের ওয়্যার হাউজিং ব্যবস্থার মাধ্যমে ফাস্ট মুভিং প্রোডাক্টগুলি হোল্ড করে থাকি এবং সেগুলো কাস্টমার দোরগোড়ায় পৌঁছে দিয়ে থাকি। আমাদের দেশে মানে যেসব ই কমার্স প্রতিষ্ঠানগুলো রয়েছে, দেশীয় যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে, তার সাথে কি দারাজের ব্যবসার কি কোনো পার্থক্য রয়েছে? বিজনেস মডেল ওয়াইজ ই কমার্স খুবই স্ট্যান্ডার্ড একটা ইন্ডাস্ট্রি এখন। সো বিজনেস মডেল ওয়াইজ তেমন কোনো পার্থক্য নেই, বাট অ্যাপ্রোচ টু বিজনেস ওয়াইজ ডেফিনেটলি অনেক পার্থক্য থাকতে পারে। বাট আমি যদি সংজ্ঞার ক্ষেত্রে বলি, যেমন মার্কেট প্লেস মডেলেই কিন্তু আসলে আমাদের মেজরিটি অফ দ্য প্লেয়াররা বাংলাদেশে কাজ করছে। রিটেল মডেলে খুব অল্প সংখ্যক ই কমার্স প্ল্যাটফর্মও কাজ করছে। তো দুটো মডেলই কিন্তু আছে, বাট অ্যাপ্রোচ টু বিজনেস, আপনি আসলে বিজনেসটাতে কীভাবে পরিচালনা করবেন ডে টু ডে বেসিসে, আপনার গো টু মার্কেট স্ট্র্যাটেজি কী হবে, সেগুলো অবশ্যই কোম্পানি টু কোম্পানি ডিফার করে। আমি ক্রেতা হিসাবে কেন অন্য কোনো ই কমার্স প্রতিষ্ঠানকে বাদ দিয়ে দারাজকে বেছে নেব কেন? সো দারাজের আসলে আমরা প্রায় 7 বছর যাবৎ কাজ করছি। আমরা বাংলাদেশের সবচেয়ে লম্বা সময় ধরে কাজ করা একটা ই কমার্স প্রতিষ্ঠান এবং আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে আমাদের প্রোডাক্ট লাইন। সো আমাদের প্ল্যাটফর্মে এই মুহূর্তে 85,000 মতো রেজিস্টার্ড সেলার আছে। আমাদের পণ্যের সংখ্যা প্রায় হচ্ছে আপনার 1.5 কোটির মতো। এর সাথে সাথে আমাদের জন্য সবচেয়ে যেটা মানে আশার হিসাবে কাজ করে বা কাস্টমার পার্সপেক্টিভে, আমরা আসলে একটা কমপ্লিট ইকোসিস্টেম, আমরা একটা কমপ্লিট সলিউশন। আমরা কাস্টমারের একটা ডিসিশন মেকিংয়ের জন্য যে ধরনের ইনফরমেশন প্রয়োজন, সেই সব কিছুই কিন্তু আমরা ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে প্রোভাইড করি। যেমন আসলে অফলাইন এবং অনলাইন একটা বড় পার্থক্য হচ্ছে আপনি কিন্তু প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন না, আপনি কিন্তু অনেকটা ডেসক্রিপশন পড়ে আপনাকে কিনতে হচ্ছে। সো একটা কাস্টমারের বায়ার ডিসিশন নেওয়ার জন্য যে ধরনের ইনফরমেশনগুলো প্রয়োজন, সেই সব কিছুই কিন্তু আমরা প্রোভাইড করার চেষ্টা করি। কাস্টমার কিভাবে প্রোটেকশনটা পায় আপনাদের এখান থেকে? সো আমাদের প্রথমত হচ্ছে আমাদের সেলার এনরোলমেন্ট প্রসেস, যেটা যে সেলার এনরোলমেন্ট প্রসেসটা ইজ ভেরি ভেরি স্ট্রিক্ট। সো আমরা সবসময় চেষ্টা করি যে কাস্টমার যাতে সর্বোচ্চ সুবিধাটি পাই ইন টার্মস অফ কোয়ালিটি। সো আমরা অলওয়েজ প্রত্যেক উইকে আমাদের যত রকমের সেলার আছেন এবং প্রত্যেকটি সেলারের যে ধরনের পণ্য আছেন, সেগুলোর বেসিসে আমরা রেটিং করে থাকি। সো কোনো একটা পার্টিকুলার সেলারে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে যদি কাস্টমারের কমপ্লেন থাকে, তাহলে শুরুতেই আমরা সেই ধরনের প্রোডাক্টকে আমরা বন্ধ করে দিই, সেলারকে আমরা ওয়ার্নিং দিই এবং সেলারের রেটিং কমে যায়। সো এই ধরনের কমপ্লেন যখন একটা সেলার এগেনস্টে পুরো মাস জুড়েই আসতে থাকে, তাহলে ফিউচারে আমরা সেলারটিকে ব্যান করে দিই আমাদের প্ল্যাটফর্ম থেকে। সো এটি হচ্ছে আপনার প্রি কমপ্লেন মেকানিজম। বাট পোস্ট কমপ্লেন মেকানিজমও থাকতে পারে, যে ঠিক আছে আপনি তো পেয়ে গেছেন পণ্যটি, কিন্তু আপনি স্যাটিসফাইড না। হতে পারে সেটা কোয়ালিটির জন্য স্যাটিসফাইড না, হতে পারে আপনি দেখেছেন একটা পার্টিকুলার কালারের বাট আপনি পেয়েছেন অন্য কালার। সবগুলোই কিন্তু কাস্টমারকে ডিস্যাটিসফাইড করে এন্ড অফ দ্য ডেতে। সো এই জন্য আমাদের সবচেয়ে স্ট্রং রিফান্ড পলিসি রয়েছে। আমাদের আপ টু 14 দিন পর্যন্ত কিন্তু কাস্টমার আমাদের প্রোডাক্টটি পাওয়ার পরে রিফান্ড করতে পারেন এবং রিফান্ড করার পরে সর্বোচ্চ দ্রুততম সময় কিন্তু আমরা কাস্টমারের পেমেন্টটি রিফান্ড করে থাকি। আচ্ছা, আরেকটি আপনি বলছেন যে প্রি প্রোটেকশনের একটা কথা বলছেন আপনার, মানে এই ক্ষেত্রে আসলে আমরা যেমন অনেকে আপনার বলেন যে আমি আসলে রেসপন্স পাই না, কাস্টমার কেয়ারে একটা বড় একটা বিষয় থাকে আপনার অনেক সময়, যে আমি পণ্য মানে আপনার অর্ডার করলাম, আপনার কথা রয়েছে যে পণ্যটা আপনি এতদিনের মধ্যে আমাকে দেবেন।
আমি দেখা যাচ্ছে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে আমাকে। জি। এই ধরনের ক্ষেত্রে দারাজের ভূমিকাটা কি? দারাজ কিভাবে এগুলো সামাল দেয়? জি, সো আপনি যে এক্সাম্পলটা দিলেন এটা হয়তো বা অনেকটা ট্রেডিশনাল ওয়েতে যারা আসলে কাস্টমার কমপ্লেন্টগুলো ম্যানেজ করে তাদের একটা এক্সাম্পল হবে, আমি ধরে নিচ্ছি। আমরা একটা খুব বড় একটা সিগনিফিকেন্ট চেঞ্জ করেছি গত 2 বছরের মধ্যে। আপনি আসলে ম্যানুয়ালি কল সেন্টার প্রসেসে কিন্তু কাস্টমার কমপ্লেন্টগুলোকে সলভ করা সম্ভব না। আমি একটি এক্সাম্পল দিয়ে বলি। আমরা প্রতিদিন প্রায় 2 লক্ষর কাছাকাছি প্রোডাক্ট ডেলিভারি করে থাকি। এই 2 লক্ষর কাছাকাছি প্রোডাক্টে যদি 1%-এরও প্রবলেম হয় তাও কিন্তু 20,000 কল আসার কথা। বাট এত সংখ্যক কল কিন্তু আপনি কল সেন্টার দিয়ে ম্যানেজ করতে পারবেন না। এই জায়গাটাতে কিন্তু আলিবাবার কাছে আমরা গ্রেটফুল যে আমরা টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্সমেন্টে চলে গেছি। সো আমাদের অ্যাপসে চ্যাট বলে একটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইউজফুল একটা অপশন আছে। আপনি যখনই কোনো কাস্টমার কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টে প্রবলেম হবে, ওই স্পেসিফিক প্রোডাক্টকে উনি রিফান্ড করে দিতে পারেন এবং যখনই কাস্টমার কেয়ারের সাথে কমিউনিকেট করবেন উনি সঙ্গে সঙ্গে ওই কমপ্লেনের বা ওই অর্ডারের রেফারেন্স নাম্বারটা দিয়েই কলটি করবেন। এটাই যদি একদম ট্রেডিশনাল করে তাহলে দেখা যাবে যে প্রথমে আপনি কিউতে থাকলেন, আপনি কলটা জেনারেট করলেন, কল জেনারেট করবে আপনি তাকে একটা নাম্বারটা বললেন, অর্ডার নাম্বার, কোনো একজন কাস্টমার সার্ভিস এজেন্ট ওই অর্ডার নাম্বারটা খুঁজবে ডাটাবেসে। এই যে এভারেজে 1.5 থেকে 2 মিনিট, এটা কিন্তু দারাজের জন্য 0 সেকেন্ড। বিকজ আমরা যখনই কোনো কাস্টমার কেয়ার প্রতিনিধির কাছে আমাদের কোনো কাস্টমার কথা বলেন চ্যাটের মাধ্যমে, অটোমেটিক্যালি হিস্ট্রিটা পুরোপুরি চলে আসছে যে কাস্টমারটা কেন কোয়েরি করছে। আমার এজেন্ট কিন্তু অলমোস্ট 0 সেকেন্ডেই জেনে যাচ্ছে যে কোয়েরিটা কী হতে পারে। আমরা এখানে বট ইন্ট্রোডিউস করেছি যেটা হচ্ছে অটোমেটিক্যালি ইন্টেলিজেন্সের মাধ্যমে কাস্টমারের সম্ভাব্য কোয়েরিটার সম্পর্কে অ্যাটলিস্ট হাফ অফ দ্য আনসার কিন্তু অটোমেটিক্যালি রোবটই দিয়ে দিচ্ছে। সো এইগুলাই কিন্তু আমাদের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট প্রসেস, যের মাধ্যমে কিন্তু উই আর কোয়াইট ডিফারেন্ট দেন আদার্স। আর ডেলিভারি টাইমলাইন যেহেতু আপনি কথা বলেন, আমাদের ডেলিভারি টাইমলাইনটা কিন্তু বাংলাদেশে শুধুমাত্র ফাস্টেস্ট না, আমরা এখন সাউথ ইস্ট এশিয়ার মধ্যে অলমোস্ট অ্যাট পারে সার্ভিস দিচ্ছি। আমাদের সারা বাংলাদেশের ডেলিভারি টাইমলাইন এভারেজে হচ্ছে 4.7 ডেজ। তার মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করেন না কেন সর্বোচ্চ 5 দিনের ভিতরেই আপনি আপনার প্রোডাক্টটি পেয়ে যাবেন। এবং একটা ডেলিভারি প্রসেসের অনেকগুলো স্টেপ থাকে। ধরুন আপনি একটা অর্ডার প্লেস করেছেন, সেলার আপনার অর্ডারটি অ্যাকসেপ্ট করবে, সেলার অর্ডারটি অ্যাকসেপ্ট করার পর সেলার আমাদের মানে গ্রাহকের আপনার ট্র্যাক করার সুবিধা আছে। এক্স্যাক্টলি, প্রত্যেকটা স্টেপেই ট্র্যাকিং সিস্টেম আছে। এই কারণে আমাদের ডেলিভারি রিলেটেড কমপ্লেনটাও খুব কম, কারণ কাস্টমার আসলে বুঝছে যে তার প্রোডাক্টটি মুভ করছে কিনা। সো এর ফলে যেটা হয় যে কাস্টমারের এক্সপেকটেশন ম্যানেজমেন্টটা খুব ইজিলি করতে পারি আমরা। এবং আমাদের যেহেতু ওভারঅল টাইমটা বিলো 5 ডেজ, আমাদের আসলে কমপ্লেনের খুবই নগণ্য একটা অংশ আসে আসলে ডেলিভারি রিলেটেড। আচ্ছা, আবারও আপনাকে ধন্যবাদ। আসলে আমরা দারাজের ব্যবসা মডেল সম্পর্কে জানলাম এবং বিশেষ করে গ্রাহকের সাথে আসলে তাদের রিলেশনটা কোন পর্যায়ে রয়েছে। আমরা একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আপনার সাথে কথা বলবো। দর্শক, ছোট্ট একটি বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আজকের অতিথি দারাজের প্রধান পরিচালন কর্মকর্তা জনাব খন্দকার তাসফিন আলমের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ডিসকাশনে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের অতিথি দারাজের প্রধান পরিচালন কর্মকর্তা জনাব খন্দকার তাসফিন আলম। বিরতির আগে আমরা আসলে জানছিলাম যে দারাজের আসলে ব্যবসার মডেলটি কী সে সম্পর্কে আর কি। এখন আসি আসলে গ্রাহকের পার্ট থেকে। গ্রাহকের বড় যে একটি অভিযোগ রয়েছে সেটি রয়েছে যে বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে আপনার পণ্য বা সেবা বিক্রয়ের জন্য যে চিত্র দেখানো হয়, যে ছবি দেখানো হয় পণ্যের, অনেক সময় আপনার তাদের এই থাকে যে ডেলিভারির পরে সেটির আসলে মিল থাকে না। এটি আপনারা অনেক সময় আপনারা লিখেও থাকেন যে আপনার এটির সাথে আপনার নাও মিলতে পারে বা শতভাগ নাও মিলতে পারে, এই ধরনের কথা বলে আপনার আগে থেকেই আপনারা একটি প্রোটেকশন নিয়ে থাকেন। কিন্তু এই ধরনের এটা হয় কেন, মানে হওয়ার কারণটি কী? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন করেছেন। সো একটা হচ্ছে আপনার যেটা বললাম যে আপনি যখন কোনো একটা পিকচার দেখেন, কালারটা অনেক সময় আপনার উইন্ডোর উপর ডিপেন্ড করে। লেটসে আপনি আসলে কোন রেজলিউশনে দেখছেন। সো সেটাকে অবশ্যই আমরা 19-20 বলতে পারি, সেটা কখনোই 18-21 বা 18-22 হতে পারে না। সো কাস্টমারদের কিছু কমপ্লেন থাকে 19-20 নিয়ে, যেটা হয়তো বা আমাদের নর্মাল রেজলিউশনের কারণে হতে পারে, সেটা খুবই নেগলিজেবল। বাট অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় আপনি দেখেছেন একটা, আপনি পাচ্ছেন একটা। সেটা যেমন সাইজের ক্ষেত্রে হতে পারে, যেটা হচ্ছে আপনি ধরেন একটা শোপিস অর্ডার করলেন, আপনি দেখে মনে হচ্ছে খুব বড় একটা শোপিস হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি শোপিসটা খুবই মিনিয়েচার ফরম্যাটের, এগুলোও হচ্ছে। সো
আসলে ই কমার্স ইজ এ নিউ কনসেপ্ট, নিউ প্ল্যাটফর্ম। সো আমরা অ্যাজ এ প্ল্যাটফর্ম সার্ভিস প্রোভাইডার আমরা কিন্তু একটা ব্রিজ হিসেবে কাজ করি। সো এদিকে আমাদের দুটো জায়গাতেই খুব ইম্পর্টেন্টলি কাজ করতে, একটা হচ্ছে কাস্টমার রেডিনেস, একটা হচ্ছে সেলার রেডিনেস। আমরা কিন্তু খুব অল্প সংখ্যক প্রোডাক্টই, যেটা বললাম যে আমরা আসলে রিটেল মডেলে করি বা যেখানে আমরা ওয়্যার হাউজিং ফ্যাসিলিটি আছে, যেখানে আমরা কোয়ালিটি কন্ট্রোল করতে পারি, বাট আমাদের মেজরিটি অফ দ্য বিজনেস তো মার্কেট প্লেসে, তার মানে সেলারদেরকে নিয়ে আমাদের কাজ করতে হয়। তো সেলার এডুকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের প্ল্যাটফর্মে যখন কোনো সেলার যুক্ত হচ্ছেন তারা কি কি স্টেপস ফলো করবেন যাতে তার সেলসটা যেমন বাড়বে, আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশনটাও বাড়বে এবং রিপিট সেল হবে। আমাদের আসলে ই কমার্স প্ল্যাটফর্মে অনেক বেশি সেলার, কারণ আপনি যখন আসলে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে সার্ভ করছেন, পুরো বাংলাদেশেই কিন্তু আপনার কাস্টমার। সো এই জায়গাগুলো আমরা সবসময় চেষ্টা করি আমাদের সেলারদেরকে ইনফর্ম করতে, বুঝাতে এবং একটা ট্রেনিং প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যেতে। সিমিলার স্টেক কিন্তু আবার কাস্টমারদেরও আছে। অনেক কাস্টমার ছবিটা দেখে কিন্তু ডিসিশন নিয়ে নেন, উনি কিন্তু ডেসক্রিপশনটা পড়েন না। আচ্ছা, যেমন আমি আপনাকে সাইজের একটা খুব ট্রেডিশনাল একটা এক্সাম্পল দিই। আপনি একটা টি শার্ট কিনবেন, আপনি একটা ছবি দেখলেন, লেখা আছে এক্সেল। এক্সেলও কিন্তু অনেক রকম হতে পারে, এটা ইউএস ভার্সন এক্সেল হতে পারে, ইউরোপিয়ান ভার্সন হতে পারে, আবার এশিয়ান ভার্সনও হতে পারে। এখন এক্সেল কেনার পরে সেলার এক্সেল দেওয়া সত্ত্বেও কিন্তু একটা ডিসস্যাটিসফাইড কাস্টমার থাকতে পারে যদি এক্সেলের ডেফিনেশন ডিফারেন্ট হয়। Right. তো সেই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অথবা মেজারমেন্টটা এক্স্যাক্টলি দেখে নেওয়া। হ্যাঁ, মানে What the chest size, সেন্টিমিটার সেন্টিমিটারে দেওয়া দেওয়া থাকে। থাকে। যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং করি না, আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টে কিন্তু মাল্টিপল সেলারের কাছে থাকা সম্ভব। তাহলে সেই ক্ষেত্রে কাস্টমারের ইম্পর্টেন্স হচ্ছে ওই সেলারের কাছ থেকে চুজ করা যার ডেসক্রিপশনটা ক্লিয়ারলি লেখা আছে এবং তার রেটিং ভালো। রেটিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কাস্টমার টু ডিসাইড আপনি কোন সেলারের কাছ থেকে কিনবেন। আসলে ডিফারেন্ট কিছু না, আপনি যখন কোনো একটা শপিং সেন্টারে যান, আপনি কিন্তু একটা দোকান দেখে ডিসিশন নেন না, আপনি কিন্তু 2-3টা দোকান দেখেন, প্রাইসটাকে জাজ করেন, কোয়ালিটিটাকে বোঝার চেষ্টা করেন, দেন আপনি একটা ডিসিশন নেন। সেম প্রিন্সিপালটাই আসলে যদি অনলাইনেও সবাই করার চেষ্টা করে তাহলে কিন্তু কমপ্লেনটা অনেক কমে যাবে। এই জায়গাতে আমার মনে হয় একটা এডুকেশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, আগামী 1 থেকে 1.5 বছর আশা করি ঠিক হয়ে যাবে সব কিছু। কাস্টমারের পক্ষ থেকে তো অনেক অভিযোগের কথা বললাম আর কি। কাস্টমার বা ফেক কাস্টমার বা আপনার সেজে সাজানো কাস্টমার, এরকম কোনো অভিজ্ঞতা কি আপনাদের আছে কিনা? জি, এটা তো অবশ্যই আছে এবং এটা আমরা আসলে ধরে নিই যে পার্ট অফ বিজনেস। এই কারণে কাস্টমাররা যেভাবে আসলে কমপ্লেন দেয় সোশ্যাল প্ল্যাটফর্মে, আমরা তো আসলে প্ল্যাটফর্ম ওনার হিসেবে দিতে পারি না। বাট আমাদের যেমন প্রচুর পরিমাণে ফেক অর্ডার হয়। ফেক অর্ডার মানে হচ্ছে ধরেন আপনি খুব ভেক একটা অ্যাড্রেস দিলেন, ফোন নাম্বারটি বন্ধ, কিন্তু আপনি ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার প্লেস করেছেন। এরকম সংখ্যা গত 2 থেকে 3 বছর আগে অনেক বেশি পরিমাণে ছিল। অনেকে আবার খুব ফানি ইনসিডেন্টও ঘটে। ধরেন আমরা ফোন করে যখন ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি যে আপনি কেন অর্ডারটি রিসিভ করলেন না, আমি চেক করে দেখলাম যে আপনাদের অর্ডার আসে কি না। সো এই টাইপের ফিডব্যাকও কিন্তু আমরা গত 1.5 থেকে 2 বছর আগে পেয়েছি। বাট আই থিঙ্ক ওভারঅল এই সংখ্যাটি এখন অনেক কমের দিকে। অলওয়েজ থাকবে, আমার মনে হয় পৃথিবীর সব দেশেই থাকে, যেহেতু আমাদের মেজরিটি অংশই ক্যাশ অন ডেলিভারিতে। সো এটা হয়তো বা একটা লার্নিং ফেজই আমাদের জন্য। বাংলাদেশে তো ই কমার্সের আপনার যাত্রা প্রায় 1 দশকের কাছাকাছি। এই সময় আপনারা আসলে মানে শুরু বা এখন যদি আমরা বলি যে কী ধরনের চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করছেন? জি, আসলে স্টিল ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং। সো গ্রোয়িং ফেজে আসলে প্রত্যেকটি ইন্ডাস্ট্রির মতো ই কমার্স ইন্ডাস্ট্রিরও কিছু চ্যালেঞ্জ আছে। ফান্ডামেন্টাল চ্যালেঞ্জ হচ্ছে বায়ার এবং সেলারকে রেডি করা। সো আমাদের আসলে গত 4-5 বছরের মেজরিটি ফোকাসে ছিল হচ্ছে আমরা কি পরিমাণ সেলারকে রেডি করতে পারবো যারা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে সেল করতে পারে, এবং কি পরিমাণ কাস্টমারের কাছে আমরা রিচ করে কাস্টমারের যে ট্রাস্টটা সেটা গেইন করতে পারবো। এই চ্যালেঞ্জটা হয়তো বা আরও 2-3 বছর থাকবে। হ্যাঁ, করোনাকালীন সময় আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ হয়েছে যে কাস্টমার যেহেতু অপশন কম ছিল, অনেকেই প্রথমবারের মতো ই কমার্স প্ল্যাটফর্মগুলোকে ট্রাই করেছেন এবং বেসড অন দ্য সার্ভিস কোয়ালিটি কিছু কিছু ক্ষেত্রে আমরা নতুন কাস্টমারকে কনভার্ট করতে পেরেছি। এই চ্যালেঞ্জটা হয়তো বা একটা অনগোয়িং প্রসেস থাকবে আগামী 2 থেকে 3 বছর। লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার ইজ এ চ্যালেঞ্জ, কারণ এখনও দারাজ বাংলাদেশের পক্ষ থেকে যদি বলি, আমরা 64 জেলাতে আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার রেডি করে আমরা ব্যবসা করছি, বা 64 জেলায় তো সমগ্র বাংলাদেশ না, আমাদের আসলে গ্রাম পর্যন্ত যেতে হবে এবং সেটা খুব শীঘ্রই 2 থেকে 3 বছরের মধ্যেই যেতে হবে। সো এইটা যে একটা কন্টিনিউয়াস প্রসেস, সেই প্রসেসে কিছু চ্যালেঞ্জ আছে, বিকজ আমাদের আসলে নিজেদের পক্ষ থেকে কমপ্লিট ইকোসিস্টেমটা রেডি করাটা একটা চ্যালেঞ্জ। যখন আসলে অনেকগুলো ই কমার্স প্ল্যাটফর্ম একসাথে সারা বাংলাদেশের মডেলে কাজ করে, তখন আসলে মার্কেটটাও রেডি হয়। সো সব কিছু মিলে আমি বলবো ইটস এ এনকারেজিং স্ট্যাটিস্টিক্স। আমরা যেভাবে গত 2 থেকে 3 বছরের নাম্বারগুলো দেখছি, হয়তো বা আগামী 1.5 থেকে 2 বছর ইজ ভেরি ক্রিটিক্যাল এই ইন্ডাস্ট্রিটার জন্য। এই ইন্ডাস্ট্রি যে গতিতে আগাচ্ছে তাতে বাংলাদেশের মানে অনলাইন মার্কেটের একটা বড় আস্থার জায়গা হিসাবে সবার কাছে পৌঁছে যাবে। এখন তো আপনাদের প্রতিযোগী বলতে বা যাদের সাথে আপনাদের প্রতিযোগিতা করতে হচ্ছে সেগুলো সবই দেশীয় প্রতিষ্ঠান।
যখন আমরা বলবো যে অ্যামাজনের মতো প্রতিষ্ঠান যখন বাংলাদেশে ব্যবসা শুরু করবে, তখন আসলে আপনারা এটা কিভাবে দেখবেন? আমরা আসলে খুব ভালোভাবেই দেখব, কারণ আমি যেটা বলছিলাম যে মার্কেট রেডি করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আমাদের আসলে মানে এখনও মার্কেটের যে সাইজ ইজ ভেরি নেগলিজেবল দেন দ্য পোটেনশিয়াল। আমাদের আসলে ই কমার্স প্ল্যাটফর্মে যারাই ব্যবসা পরিচালনা করে তাদের আসলে চ্যালেঞ্জটা কিন্তু নিজেদের সাথে না, তাদের চ্যালেঞ্জটা হচ্ছে কাস্টমারের বিহেভিয়ার চেঞ্জ করা এবং অফলাইন প্ল্যাটফর্মের সাথেই মেইনলি চ্যালেঞ্জটা। বাংলাদেশের যে রিটেল মার্কেট সাইজ বা ওভারঅল যে বিজনেস সাইজ, সেই সাইজের খুবই অল্প একটা অংশ কিন্তু অনলাইনে এখন ট্রান্সফার হয়েছে। অ্যামাজনের মতো প্রতিষ্ঠান যদি বাংলাদেশে আসে তাহলে অবশ্যই দারাজ বাংলাদেশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা মুভ হবে এবং ভেরি মাচ ওয়েলকামিং হবে, বিকজ এখন আসলে আমরাই মার্কেটটা রেডি করছি। আপনি যেটা বললেন যে দেশীয় ই কমার্সগুলো কিন্তু এখন আস্তে আস্তে যে গ্রো করছে, এর পিছনে কিন্তু আমাদের একটা ডিরেক্ট ও ইনডিরেক্ট অবদান আছে। কারণ আমাদের যে সেলারগুলো আমরা গত 4 থেকে 5 বছর যাবত রেডি করেছি, এই সেলারগুলোই কিন্তু এখন এনেবল টু সার্ভ মোর ই কমার্স প্ল্যাটফর্ম। আমাদের কাস্টমাররাই কিন্তু এখন অপশন হিসেবে দেশীয় ই কমার্সকে পাচ্ছে। সো সিমিলারলি যদি অ্যামাজন বাংলাদেশ বা এরকম কোনো প্রতিষ্ঠান আসে, তখন আমরা যে মার্কেটটা রেডি করছি এটা লোড শেয়ারিং বেসিসে হবে। সো আমরাও কিছু বেনিফিট পাবো, তারাও কিছু বেনিফিট পাবে। সো দিস ইজ অলওয়েজ ওয়েলকামিং আমাদের পার্সপেক্টিভে। আমরা আরও একটু বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আপনার সাথে আসলে ই কমার্স যে আইন বা নির্দেশিকা যেটা হচ্ছে সেটি নিয়ে একটু আলাপ করতে চাইছি। দর্শক, আরেকটি ছোট্ট বিরতি নেব। বিরতির পর ফিরে এসে আজকের অতিথির সঙ্গে ই কমার্স নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন। ডিসকাশনের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম ই কমার্স নিয়ে। আজকের অতিথি দারাজের প্রধান পরিচালন কর্মকর্তা জনাব খন্দকার তাসফিন আলম। নতুন আইনে কী কী আছে সেটা সম্পর্কে একটু বিশেষ যেগুলো আছে সেগুলো একটু আপনাকে আমি জানাচ্ছি। তার মধ্যে আছে যে ব্যবসার অনুমতির জন্য লাইসেন্স সংগ্রহ করতে হবে, শিপিং ডেলিভারি পলিসি, রিফান্ড পলিসি থাকতে হবে, মার্কেট প্লেসে পণ্য বা সেবা বিক্রয়ের জন্য উপস্থাপন পদ্ধতি কী হবে, অভিযোগ ও প্রতিকার, অনলাইন প্ল্যাটফর্মে পণ্য সম্পর্কে ক্রেতাদের জন্য প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করতে হবে, অগ্রিম পরিশোধিত মূল্য সমন্বয় করতে হবে। পণ্য ডেলিভারি নির্দেশিকা থাকবে, সেখানে ক্রেতাদের তথ্যের গোপনীয়তা, নিরাপত্তা প্রদান, বয়স ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে হবে। এগুলো হলো মূল নতুন আইনের মূল বিষয়গুলো। এটিকে আপনারা কীভাবে দেখছেন? সো এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি পলিসি হয়েছে এবং ইটস ভেরি মাচ ওয়েলকামিং। আমরা আসলে যারা বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছি, আমাদের সবার জন্যই আসলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর খুব দরকার ছিল। কারণ নতুন যখন ইন্ডাস্ট্রিটা খুব এক্সপোনেনশিয়ালি গ্রো করছে, সো এখানে আসলে অনেকেই এখন অ্যাজ এ ট্রেন্ড কিন্তু এই ব্যবসার মধ্যে ঝুঁকে পড়ছে। নতুন নতুন উদ্যোক্তারা যেমন আসছে, আবার ট্রেডিশনাল বিজনেসম্যানরাও চিন্তা করছেন যে হয়তোবা এটাই নেক্সট বিগ থিং হবে। সো এখানে ব্যবসা পরিচালনা করাটা হয়তোবা ফিউচারিস্টিক একটা অ্যাপ্রোচ হবে। সো এদিক থেকে নির্দেশনাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আসলে যারাই এখন কাজ করছে এই ইন্ডাস্ট্রিতে, তাদের সবার জন্য একটা নির্দেশিকা থাকাটা খুব ইম্পর্টেন্ট ছিল। দারাজের জন্য আসলে যেহেতু আমরা একটা গ্লোবাল প্ল্যাটফর্মের অংশ, আমাদের আসলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর কিন্তু আলিবাবা থেকে আমরা অনেক আগেই পেয়েছি। আমরা কিন্তু সেই আপনি যে কটা মানে নির্দেশিকার ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলেন, এগুলো কিন্তু ইন্টারনালি আমাদের ইন্টারনাল প্র্যাকটিস হিসাবে আমরা গত 4-5 বছর যাবতই এটা ফলো করছি। বাট যারা আসলে দেশি উদ্যোক্তা, যারা আসলে নতুন করে শুরু করছেন, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা গাইডলাইন হবে, যাতে তারা তাদের স্ট্যান্ডার্ডটি মেনটেন করতে পারে। এবং আসলে যখন কোনো ইন্ডাস্ট্রি খুব এক্সপোনেনশিয়ালি গ্রো করে, তখন অনেক রকম ইন্টেনশন নিয়ে আসলে ইন্ডাস্ট্রিতে আসে। সেদিক থেকে এটি একটু খুব ইম্পর্টেন্ট স্কোপ হবে, যারা আসলেই ব্যবসা করতে আসছেন তাদের সাথে আপনার যারা আসলে হুজুগে ব্যবসা করছেন, এই যে অংশটাকে ডিস্টিংগুইশ করার যে ব্যাপারটা, সেটি আসলে এই পলিসিটি করে দেবে বলে আমরা ধারণা করছি। এটি তো আপনার বিশেষ কী কী আছে সেটি আমি আপনাকে বললাম বা আপনি জানেন। এর সাথে আপনার আর কী কী থাকা উচিত বলে আপনি মনে করেন একজন উদ্যোক্তা হিসেবে? সো আমাদের আসলে কাস্টমারের রাইটটাকে প্রোটেক্ট করতে হবে, এটাই হচ্ছে আসলে ফান্ডামেন্টাল। যদি আমরা অ্যাজ এ ই কমার্স ইন্ডাস্ট্রি হিসেবে গ্রো করতে চাই, আমরা যদি বাংলাদেশের অ্যাটলিস্ট 30-35% পপুলেশনকে সার্ভ করতে চাই, ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ট্রাস্টটি তখনই আসবে যখন কাস্টমার তার যে পারচেজটা সেটি করে নিজেকে প্রোটেক্টেড ফিল করবে। প্রোটেকশন কিন্তু অনেকভাবেই হতে হবে। আপনি যে কোয়ালিটি অফ প্রোডাক্ট ইজ পার্ট অফ প্রোটেকশন, ডেলিভারি সার্ভিস অ্যান্ড মেকানিজম ইজ পার্ট অফ প্রোটেকশন, এবং এন্ড অফ দ্য ডেতে পোস্ট সেলসও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় আমরা আস্তে আস্তে ভেরি মাচ আপনার ইলেকট্রনিক্স সেলসের দিকে এগিয়ে যাচ্ছি। সো আজকে যেটি আপনি কিনেছেন, 6 মাস পরে হোয়াট ইজ দ্য ওয়ারেন্টি মেকানিজম, হোয়াট ইজ দ্য সার্ভিস ওয়ারেন্টি, সব কিছু মিলেই কিন্তু আসলে কাস্টমারের প্রোটেকশনটি ইনশিওর করতে হবে। সেদিক থেকে আসলে প্রত্যেকটি ই কমার্সকে কাস্টমারের
ট্রাস্ট গেইন করার জন্য যদি কাজ করে তাহলে এটাই আসলে একদম বর্ডার লাইন। হ্যাঁ, আপনি যেসব গাইডলাইনের কথা বলছেন এগুলো কিন্তু আসলে আপনাকে হয়তো বা ট্র্যাকে রাখার জন্য সাহায্য করবে ফ্রম গভর্নেন্স পার্সপেক্টিভে, কিন্তু আপনি যদি ইন্ডিপেন্ডেন্টলি গ্রো করতে চান কাস্টমার স্যাটিসফ্যাকশনের কোনো বিকল্প নেই, এবং কাস্টমার তখনই আপনাকে ট্রাস্ট করবে যখন কাস্টমারের সম্ভাব্য সব রকমের প্রবলেমের সলিউশন আপনার কাছে থাকবে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট টু গেইন কাস্টমার ট্রাস্ট, যদি আমি এক কথায় বলি। একজন নতুন উদ্যোক্তা যদি আপনার ই কমার্স ব্যবসা আসতে চান, তার প্রতি আপনার কি উপদেশ থাকবে? নতুন উদ্যোক্তাদের আমি প্ল্যাটফর্ম পার্সপেক্টিভে বলবো না, অনেকের একটা ভুল ধারণা থাকে যে আমি নিজে একটা ই কমার্স প্ল্যাটফর্ম করবো, বিকজ ই কমার্স প্ল্যাটফর্ম ইজ এ বিগ ইনভেস্টমেন্ট থিং। এখানে টেকনোলজির ইনভলভমেন্ট আছে, এখানে আপনার ওয়ার্কিং ক্যাপিটালের ইনভলভমেন্ট আছে, বাট অবশ্যই অ্যাজ এ উদ্যোক্তা হিসাবে বাংলাদেশে আমরা সহ দেশীয় যেসব প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্মকে ইউজ করে উনি অবশ্যই ই কমার্সের একটা সহযোগী হিসেবে কাজ করতে পারেন, একজন উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারেন। এদিক থেকে আবারও বলবো কাস্টমার ট্রাস্ট, আপনি যদি ছোট একটি দোকানও চালান, সেটি যদি ফেসবুক ভিত্তিক পেজ হোক বা দারাজের একজন সেলার হিসেবে হোক বা অন্য কোনো প্ল্যাটফর্মের সেলার হিসেবে হোক, আপনাকে সবসময় কাস্টমারের পার্সপেক্টিভ থেকে সব কিছু দেখতে হবে যে আপনি যে ডেসক্রিপশনটা দিচ্ছেন সেটি কতটুকু অনেস্টলি দিচ্ছেন এবং কাস্টমারকে আপনি কিভাবে সাহায্য করছেন। যেমন দারাজ বাংলাদেশে একটি অন্যতম ফিচার হচ্ছে আপনি পারচেস করার আগে সেলারের সাথে ডিরেক্টলি ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করতে পারেন। যেমন এই যে আমি একটু আগে এক্সাম্পল দিয়েছিলাম যে আপনার সাইজের ব্যাপারটা, আপনি কিন্তু যে কোনো কাস্টমার আমাদের সেলারের সাথে ডিরেক্টলি কথা বলে জিজ্ঞেস করতে পারে ভাই আপনার সাইজটা কোন রেঞ্জের বা কালারটা কি আসলেই এই কালার কিনা। তো এই টাইপের ক্ষেত্রে প্রোয়েক্টিভলি কাস্টমারকে হচ্ছে ইনফরমেশন দেওয়া, কাস্টমারের কাছে হয়তো বা একটা পোস্ট সেলস একটা ফিডব্যাক নেওয়া, স্যার আপনি কি প্রোডাক্টটি ঠিকঠাক মতো পেয়েছিলেন, আপনি কোনো কমপ্লেন আছে নাকি কোনো ফিডব্যাক আছে, এইগুলো হচ্ছে অনেস্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট বিজনেসের জন্য। সো একটি উদ্যোক্তা যদি আসলে অল্প পুঁজি নিয়ে অনেস্ট অ্যাম্বিশনে যদি কাজ করে তাহলে আমি বলবো দিস ইজ দ্য ফিউচার, বিকজ আপনার ক্যাপিটাল লাগছে না, আপনার বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট লাগছে না ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, এবং আপনি আসলে পার্ট টাইম হিসেবে শুরু করেও পরে ফুল টাইমে আসতে পারছেন। এই যে অ্যাডভান্টেজগুলো এগুলো মনে হয় ইজ ভেরি মাচ ব্লেসিং ফর দ্য আপনার এন্টারপ্রেনার অফ দ্য কান্ট্রি। আমার সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে যে অনেক ক্ষেত্রেই দেখি যে আমরা মানে একটি কিনলে একটি ফ্রি, এটির 50% ডিসকাউন্ট, মানে এরকম এত বড় ছাড় কীভাবে দেওয়া সম্ভব? আমি তো দোকানে গিয়ে আপনাদের এটা পাই না, আপনাদের কাছ থেকে এটা কীভাবে সম্ভব হয়? আমরা আসলে স্পেসিফিক্যালি দারাজ থেকে এটা দিই না, বাট হ্যাঁ নর্মালি আসলে দুভাবে কাজ করে। আপনি আসলে যেটা বলছেন যে আমাদের আসলে এখন নতুন নতুন কাস্টমারকে আমাদের প্ল্যাটফর্মে আনতে হবে। সো প্ল্যাটফর্মে কাস্টমারকে আনার জন্য ডিসকাউন্ট ইজ এ ভেরি প্রুভেন মেথড। এটা কিন্তু আসলে বাংলাদেশেও কেউ আবিষ্কার করেন যে ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেনোমেনা। এখন কোশ্চেনটা হচ্ছে আপনি ডিসকাউন্ট কতজনকে দিবেন, কোন মডেলে দিবেন, কিভাবে দিবেন। প্রত্যেকেরই বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে, ডিসকাউন্ট থাকে। যেমন দারাজ বাংলাদেশের পক্ষ থেকে আমরা বিভিন্ন ক্যাম্পেইন করি, বছরে 3 থেকে 4টি বড় বড় ক্যাম্পেইন করি। ক্যাম্পেইনের উদ্দেশ্যই হচ্ছে সেলারের সাথে নেগোশিয়েট করে সর্বোচ্চ রকমের একটা ডিসকাউন্ট কাস্টমারকে দেওয়া। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু 50% বা বাই ওয়ান গেট ওয়ান দিতে পারি না, বা যদি দিতে পারি সেটা খুব অল্প সংখ্যক কোয়ান্টিটির উপরে, যেটা রিয়েলিস্টিক্যালি আমাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব সেটার বেসিসে আমি দিই। সো এই মডেলটা কিন্তু একটা প্রুভেন মডেল, যেখানে আপনি আসলে আপনার প্ল্যাটফর্মে নতুন নতুন কাস্টমারকে নিয়ে আসবেন। কিন্তু আপনার যদি এন্টায়ার ইকোসিস্টেমটা এই মডেলে হয়, দ্যাটস এ ডিফারেন্ট মডেল। সো আসলে যারা এই মডেলে কাজ করেন তারাই ভালো বলতে পারবেন, বাট এটা অবশ্যই অ্যাজ এ কনসেপ্ট ইজ ভেরি কমন, অ্যাজ এ কনসেপ্ট ইটস এ নর্মাল ফেনোমেনা, বাট আপনার বাজেট এবং আপনার ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু পর্যন্ত এটি দিতে পারবেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী শনিবার একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।